প্রতিদিনই চলাচল করতে সিলেটবাসীদের ভোগান্তির শিকার হয়। আর সেইটি নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনা করার জন্য আমাদের সিলেট নিউজ রুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহসানুল হক। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। আমরা অবশ্যই জানি যে বিশেষ করে সিলেট কল্যাণ সংস্থা আরো দুটি সংগঠনকে সাথে নিয়ে আপনি দীর্ঘ 28 বছর থেকে আন্দোলন করে আসছেন। সিলেটের যে রাস্তা দখলে এটার বিপরীতে আপনি মুক্ত হয়, যাতে মানুষ সহজেই চলাচল করতে পারে, এটা নিয়ে আপনি আন্দোলন করছেন। এবং সবশেষ গতকালও আপনারা দেখেছি নগর ভবনের সামনে আপনাদের অবস্থান ছিল প্রায় 3 ঘন্টা। বেশ কয়েকবার প্রথমেই জানতে চাচ্ছি এই যে 28 বছর ধরে সারাদিন ধরে কতটুকু সফল বলে মনে করছেন আর কোন কোন দাবি নিয়ে আসলে সবুজের ভিতরে ব্যবহার করতাম, সবুজের ব্যবহার করতাম। আমি কি করবো ক্যামেরা লাগা দিতাম লাগবে জাস্ট গরম করে আমি বারবার চেঞ্জ করে আন্দোলন করছি 5 আমাদের স্লোগান ছিল সিলেট চাই। পরে আমরা কথাটাকে চেঞ্জ করে আমরা সিলেট চাই দখল মুক্ত করতে পারি। দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। অতএব আমরা স্পেসিফিক, আমরা সুনির্দিষ্টভাবে শুধু আমরা হকারদের দায়ী করি। আপনি গতকাল আমি আমার বক্তব্যে বলেছি যে দুটি মার্কেটের নাম নিয়েছি, আর এটা শুধু দুটি মার্কেট না, আপনি সিলেটের সব প্রায় মার্কেটে 2-1টা মার্কেট ছাড়া, 2-1টা না 10-12টা মার্কেট ছাড়া বাকি প্রত্যেকটা মার্কেটেই ফুটপাত নিজস্ব দখলে আছে। যে ফুটপাত নাগরিকদের হাঁটার কথা, সেখানে যদি সেটা দখল থাকে মানুষ তখন নামবে কোথায়? রাস্তায়। এখন সবচেয়ে মজার ব্যাপার, ফুটপাত তো দখল, সাথে সাথে দেখি আমরা রাস্তাও দখল। এখন ফুটপাতেও দোকানদার, আবার রাস্তায়ও দোকানদার। এখন মানুষ যাবে কোথায়? এখন আরেকটু হয়তো সরে গিয়ে রাস্তায় হাঁটবে। এখন দেখা যায় সেখানে স্ট্যান্ড, অবৈধ স্ট্যান্ড। এখন এরপরে এখন সবচেয়ে মজার ব্যাপার, সিলেটের এখন নতুন একটা জিনিস শুরু হয়েছে, একটা বলা যায় কি যে শুরু হয়েছে, যার যেখানে মন চায় সে সেখানেই তার গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখে। মোটরসাইকেলের তো আর কথা বলে আমার কোনো লাভ নাই, কারণ সিলেট শহরের এমন কোনো ফুটপাথগুলো এখন মোটরসাইকেলের জন্য পার্কিং এর জায়গা হয়ে গেছে। প্রায় দোকানদাররা নিজেদের মোটরসাইকেল এখন ফুটপাথে পার্কিং করেন। ওয়ার্কশপের পুরো কাজ এখন ফুটপাথে এবং রাস্তায় হয়, যতটা ওয়ার্কশপ আছে সবগুলার কাজ এখন ফুটপাথে এবং রাস্তায় হয়। দুঃখজনক ঘটনা। আপনার যদি দোকানে সেই পরিসর না থাকে, আপনি তালতলায় যান, দেখবেন অনেক মোটরসাইকেলের অনেক ধরনের শোরুম আছে, অনেক কিছু পাওয়া যায়। সব কাজগুলা ওনারা রাস্তায় করেন। আমার খুব কষ্ট হয়, এত বড় বড় দোকান, আপনার দোকানের ভিতরে মোটরসাইকেল ঢুকিয়ে কাজ করেন না কেন ভাই? এত বড় ব্যবসা প্রতিষ্ঠান করতে পারলেন, আর রাস্তা ব্যবহার করে নাগরিকদের অসুবিধা সৃষ্টি করে আপনি নাগরিকদের পথ চলায় বাধাগ্রস্ত করে আপনি ব্যবসা করবেন। আপনাকে জিজ্ঞেস করেন আপনি কতটুকু বৈধ এবং কতটুকু অবৈধ। আমরা আসলে সিলেটের এখন জানি না তার খতিয়ান কতটুকু আছে। আমরা একটা বিবেচনা নিয়েছি, কারণ আমি আমার অবস্থান, আমার বাসা 2 নম্বর ওয়ার্ডে। আমার ওয়ার্ডে ভোটার এবং নাগরিকদের বসবাস, সেটাকে অনুমান করে পুরো সিলেটকে 42টা ওয়ার্ডের আমি একটা কাজ করেছি যে প্রায় ভোটার হচ্ছেন 30 লক্ষ, আর সিলেটে বসবাস করেন 7 লক্ষ, কিন্তু সিলেটে বসবাস করেন প্রায় 30 লক্ষ মানুষ, প্রায় 4 গুণ 4.5 গুণ মানুষ সিলেটে বাস করছেন। এত লক্ষ মানুষ, প্রথমে উনারা নিজেরা যাতায়াতের জন্য ফুটপাত এবং রাস্তা প্রয়োজন। এরপরে পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন জানা মতে আমরা একটা গড় দেখি 5 থেকে 10,000 লোক প্রতিদিন সিলেটে ঢুকেন বের হন। তো আমি যেটা চিন্তা করি, এরপরে তো আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছেন সিলেটে, উনারা আসেন।
প্রতিদিন অসংখ্য বাংলাদেশের প্রবাসীরা সিলেটে আসেন। এত লোকের যাতায়াতের মধ্যে যদি আমরা ফুটপাত এবং রাস্তা দখল দেখি, ওনারা যাবেন কোথায়? এখন সিলেট শহর তো আমি আজ থেকে 2 বছর আগের সিলেট আর এখনকার সিলেট খালি মাত্রা দেখতেছি বাড়তেছে। শুধু দখলদারিত্বে এখন যেন সবাই উঠে পড়ে লেগেছে, দোকানদাররাও আবার বাসমান ব্যবসায়ীরাও। মানুষের পরিমাণও বাড়ছে, যানবাহনের পরিমাণও বাড়ছে, অবশ্যই প্রচুর বাড়ছে। এবং আপনি জানেন যে এটা পর্যটন নগরী, যার কারণে প্রতি সপ্তাহে বিশেষ করে বৃহস্পতিবার আমরা দেখি প্রচুর পর্যটক আসে সিলেট, যেহেতু শুক্র শনি ছুটির দিন, তখনও পর্যটকদের ভিড় থাকে। এই যে রাস্তাঘাটে এই যে আপনি যেটা বলছিলেন যে ফুটপাত দখল, অবৈধ দখল, এটার আসলে প্রভাব পড়ে কিনা? মারাত্মকভাবে প্রভাব পড়ে। আমি তো সবসময় আমার কোনো না কোনো মেহমান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটে বেড়াতে আসেন, তো এসেই তো যোগাযোগ করেন। এখন যারা আজ থেকে 5 বছর আগে সিলেটে এসেছিলেন, ওনারা 2025 সালে সিলেটে এসে বলেন ওনারা কোথায় এসেছেন। আর সিলেট যেমন রেলে এসে ওনারা রেল স্টেশনে নামলেন, নেমেই ওনারা হতবাক। মানে সিলেটকে সবাই বাইরে থেকে মনে করে মনে হয় না জানি কোন শহর, কিন্তু শহরে পৌঁছার পরে মানুষ আশ্চর্য হয় যে আমি এখন কোন শহরে আসলাম। এত মানে বলা যায় যে এখন বলা যায় যে একটা আবর্জনা নগরী হয়ে যাচ্ছে। মানুষ যেভাবে চিন্তা করে বাইরে থেকে আসে, সেই চিন্তার কোনো প্রতিফলন এখন ঘটে না। এখন এখানে একটি বিষয় আপনি প্রথমেই যে প্রশ্ন করেছিলেন যে আমরা শুরু থেকে আজ পর্যন্ত এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি, ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার জন্য। তখন আমরা দেখতাম জনপ্রতিনিধি যারা হন তারা সিলেটকে নিয়ে সবসময় একটা নাটক করেন, কারণ এটাকে আমরা আরেকটি শব্দই ব্যবহার করি, সেটা হচ্ছে আইওয়াশ। আমরা দেখি যে সপ্তাহ, 15 দিন, 1 মাস এইভাবে ধারাবাহিকভাবে ওনাদের দ্বারা আমরা ফুটপাতকে দখলমুক্ত দেখতাম, আবার যেই সেই। আর অনেক প্রতিনিধি হয়তোবা আমরা মনে করতাম যে হয়তোবা এটা একটা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, দেখানো হচ্ছে যে রাস্তাটা উনি পরিষ্কার করছেন, আবার রাতের বেলা হয়তো তো বড় লেনদেনের মাধ্যমে সেটা আবার সুরা হয়ে যাচ্ছে, পরের দিন আবার রাস্তায় যেই সেই দখল। এখানে একটি বিষয় আমরা দেখি যে জেলা প্রশাসন কর্তৃক কয়েকদিন পর পর হঠাৎ ম্যাজিস্ট্রেট নিয়ে কয়েকজন বের হন, এসেই দোকানের কিছু পণ্য নিয়ে যান বাইরে, শাটারের অভিযান পরিচালিত হয়। কিন্তু এটা ক্ষণিকের জন্য, এটা হয় 2 মাস পর, 3 মাস পর। এটা যদি আবার ধারাবাহিকতা, আমি মনে করি একজন দোকানের পণ্য নিয়ে এটা সমাধান করা সম্ভব নয়, এখানে জরিমানার ব্যবস্থা করতে হবে। আমি যেখানে গেলাম, একজন যে কোনো আমি বাসমান একজন ব্যবসায়ী যদি তাকে আমি তার পণ্য নিয়ে গেলাম, তার ঠেলা গাড়ি, তার ওজনের মাফার মেশিনটা, আমি মনে করি না এটা কোনো সমাধান। কারণ এটা নিয়ে যাওয়া হয় সিলেট সিটি কর্পোরেশনের, নেওয়ার পরে আবার দেখা যায় রাতের বেলা একটা বিশাল বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে আবার তার কাছে পৌঁছে যায়। লাভ কি হলো? এখানে একটা জরিমানার ব্যবস্থা করা দরকার, তাহলে সরকারও লাভবান হবে এবং জরিমানার বয়ে কেউ আর আমি মনে করি ফুটপাত রাস্তা সম্পূর্ণরূপে দখলমুক্ত হবে না, আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত প্রশাসনের, বিশেষ করে এই ফুটপাত এবং অবৈধ দখল উদ্ধারের ব্যাপারে। আর হুট করেই আসলে অভিযান দিলে আসলে ওই দিনই হয়, তারপরে 2 মাস 3 মাস খবর নেই, আবার দেয়া হয়, একটা গ্যাপ, আসলে ধারাবাহিকতা রক্ষা করা উচিত। আপনি এই বছর 2025 সালে 1 জুন থেকে আপনি আন্দোলন শুরু করেছিলেন আবার, এবং 13ই আগস্টের কথা যদি বলি, নগর ভবনের সামনে আপনার একটা অবস্থান কর্মসূচি ছিল, সিলেট শহরে ফুটপাত ও সড়কগুলো অবৈধ দখলমুক্ত করার দাবিতে 3 ঘন্টার একটি অবস্থান কর্মসূচি, প্রধান গেট, নগর ভবনের প্রধান গেট। ওই দিন আসলে কি ঘটেছিল? আমরা দেখেছি ওই দিন নগর ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তা আপনার কাছে এসেছিলেন, ওই দিন কি ঘটেছিল আসলে? উনি প্রধান নির্বাহী কর্মকর্তা, আসলে এটাও নাটকের একটা অংশ বলা যায়। আচ্ছা, কারণ উনি আসলেন, এসে বলতেছেন যে উনি কিছুই জানেন না আমরা কিসের আন্দোলন করছি। তা প্রধান নির্বাহী কর্মকর্তার কথা শুনে আমরা আসলে কিছুটা হতবাক, কারণ 13ই আগস্টের আগে আমরা 23 জুলাই সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ব্যর্থতা আমরা প্রতিবাদ সভা করি এবং ওই দিন আমরা 10 মিনিট ছোঁয়া কর্মসূচি পালন করি। আপনাদের মাধ্যমে শুধু সিলেট মহানগরী নয়, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী বিষয়টা জেনেছে, কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তা যার অফিসের ঠিক সম্মুখে আমরা এত বড় কর্মসূচি করলাম, উনি নাকি সেটা দেখেননি।
তা আমরা হতবাক, এবং উনার কথার কারণে আমরা ওই দিন বলেছিলাম যে উনি যেহেতু কিছুই দেখেনও না, কিছু শুনেনও না, তা আমরা ওই দিন বলেছিলাম ওনাকে ভালো চোখের ডাক্তার এবং নাক কান গলার ভালো ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দিয়েছিলাম। এখন পরামর্শের পরে আবার গতকালের কর্মসূচির পরে উনি ডাক্তার দেখালে হয়তো ভালো আমরা কোনো ফলাফল পাবো, না দেখালে তো আবার দেখছি, কারণ উনি কানেও শুনবেন না, চোখেও দেখবেন না, দুটো জায়গায় উনার সমস্যা থাকবে, আর এই সমস্যার প্রতিফলন সিলেটবাসী ভোগ করবে। আচ্ছা, এই যে আপনারা আন্দোলন করছেন এবং যে দাবিটা, এই দাবিটা শুধুমাত্র আপনার বা আপনার সংগঠনের নয়, সিলেটবাসী 30 লক্ষ মানুষের, প্রায় 30 লক্ষ। এবং এটা যদি এই দাবিটা যদি পূরণ হয়, যদি ফুটপাত দখল মুক্ত হয়, অবৈধ দখল মুক্ত হয়, পুরো সিলেটবাসী এর উপকার ভোগ করবে। আপনার এই আন্দোলনের সাথে সাধারণ মানুষের কতটুকু সম্পৃক্ততা আছে? আলহামদুলিল্লাহ, এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল আমাদের আন্দোলনে রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন, খেলাফত মজলিসের সিলেট মহানগরের সভাপতি এসেছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি, সিলেট মহানগর সভাপতি এসেছেন, জিন্দাবাজারের কয়েকজন ব্যবসায়ী একাত্মতা পোষণ করে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ছে। আমরা আসলে আমাদের স্বভাবজাত, আমরা হচ্ছে দড়ি মাছ না চুই পানি, এই স্বভাবের আমাদের অবস্থাটা। সবাই একটু গড়ে গল্পে বিশ্বাসী। আমি যেটাকে বলি যে আমরা মহিলাদের সামনে গিয়ে প্রতিদিন বলি, এই তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, এখন কম খরচ করো। কিন্তু আমরা যখন প্রতিবাদ করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য, ওই দিন কিন্তু কেউ আমাদের সাথে যায় না। মনে হয় যেন আমরা যারা এই দাবি নিয়ে দাঁড়িয়েছি আমাদের সেই সমস্যাটাই হচ্ছে। তো এটা হচ্ছে এই যে আমি প্রথমে বলছি যে দড়ি মাছ না চুই পানি, এই মনে করতেছে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা, উনারা এটা নিয়ে আন্দোলন করছে। এই যদি উনারা সফল হয়ে ভালো, বাদ দিয়ে উনারা, তবে অনেকে কেন জানি আমাদেরকে এখন দেখতেছে ধারাবাহিক কর্মসূচির কারণে অনেকে কেমন জানি আমাদের উপরে একটু একটু হোক বিশ্বাস জন্মেছে এবং মনে করতেছে যে হয়তোবা সফলতা আসতে পারে, এবং তারা যুক্ত হচ্ছে। আমরা দেখছি প্রতিদিন আপনি যে কর্মসূচি চালিয়েছেন, এখানে দেখছেন মানুষ আসে। 3 সেপ্টেম্বর আপনাদের আরেকটি ছিল সিলেট নবাগত জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ, সেখানে আমরা দেখেছি সংগঠনের বাইরেও সাধারণ নাগরিকরাও ছিল সেখানে। ওই দিন একটা হট্টগোল হয়েছিল জেলা প্রশাসকের সম্মেলনের পক্ষে, এটি আসলে কি কারণে হয়েছিল এবং আপনারা এখানে অপেক্ষা করেও ডিসি সাক্ষাৎ পাননি, এরকম আসলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, আসলে এটা কি ঘটেছিল? আসলে কোনো হট্টগোল না, এটা হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হওয়ায় প্রতিবাদ। কারণ হচ্ছে 2 সেপ্টেম্বর মঙ্গলবার আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করি। ওনার সাথে দেখা করে আমি বলি যে আমরা আগামীকাল জেলা প্রশাসকের সাথে দেখা করতে আসবো, কখন আসলে ভালো হয়? উনি বলছেন আপনি কখন আসতে পারবেন? আমি বলছি আপনি বলেন সময়টা। বলছেন 11টা 12টা। আমি বলছি আমরা 11টায় আসবো এবং 12টার মধ্যে আমরা দেখা করে চলে যাব। উনি বলছে কোনো অসুবিধা নেই, কারণ কাল শুনানি আছে, আপনারা স্যারকে কাল পাবেন। তা আমরা তো খুবই আশাবাদী হয়ে অফিসে গেছি। 10:30টায় আমাদের সময়। আমরা আবার কর্মসূচির আগে আমাদের কিছু নিয়ম থাকে, যেমন আমরা একদিন আগে আমরা প্রস্তুতি সভা করি। তা আমরা ওই দিন প্রস্তুতি সভা করি এবং আমার ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভ করি। পরের দিন আপনারা তো আছেন, সব কিছুতেই আপনাদের অংশগ্রহণ থাকে। পরের দিন নিউজ পাঠাই। আবার ওই দিন 3 তারিখে অনেক স্থানীয় এবং জাতীয় ব্যাপারে আমরা যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করতে যাচ্ছি সেটা কিন্তু প্রকাশিত হয়। তো দুঃখজনক, এত কিছুর পরে আমরা যখন যাই 11টায় ওনার অফিসে ঢুকি, 1 ঘন্টা বসার পর উনি, আমি 2বার গিয়েছি, কে বলি যে আমরা ওনার সহকারীকে যে আমরা আসছি, একটু জেলা প্রশাসক মহোদয়কে বলেন। উনি কিন্তু বলতেছেন স্যার ব্যস্ত আছেন। আমি বললাম যে বলেন আমরা চলে যাব কিন্তু ভাই। বলছেন না না আপনারা বসেন, আসতেছেন। তো 12টা পর্যন্ত অপেক্ষা করে আমরা উনার দেখা না পেয়ে, সেটা ছিল আমাদের প্রতিবাদ। ঠিক 12টায় আমরা ঠিক 11:36 অফিসে ওই সম্মেলন কক্ষে দাঁড়িয়ে বলি যে আমরা 12টা এখান থেকে চলে যাব। কথাগুলো তো আমি অনেক বড় করেই বলেছি, সবাই শুনেছে। ঠিক 12টায় আমরা বেরিয়ে পড়ি এবং এটা হচ্ছে আমাদের অবস্থানের প্রতিবাদ। আমরা এখানে কোনো হট্টগোল করি না। প্রতিবাদটা আপনারা সুন্দরভাবে প্রচার করেছেন এবং সেটাও সিলেটবাসী, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছে। সবশেষ কর্মসূচি ছিল গতকাল। আমরা নগর ভবনের মূল ফটকে আপনাদের অবস্থান কর্মসূচি 2টি গেটে আপনাদের ছিল এবং অবস্থান কর্মসূচি আমরা দেখলাম।
আসলে কোনো আশার আলো পেয়েছেন গতকাল, বা নগর ভবন থেকে বা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো আশার আলো বা আশার আলো তো আপনারা দেখিয়েছেন আমাদেরকে গত পরশুদিন। আপনারা নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাংবাদিক মহলের একটি মত বিনিময় হয়, সেখান থেকে আপনারা কিছু কথা উনার প্রচার করে আমাদেরকে আশার আলো জাগিয়েছেন। এর মধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় হকার উচ্ছেদ করবেন, একই সাথে এটা পদচারী সেতু হবে এবং এদিকে মোটরসাইকেলও চলবে না, এরকম কথা খুব সুন্দর। এটা উদ্যোগটা পাশাপাশি আপনারা শুধু স্পেসিফিক সুনির্দিষ্টভাবে শুধু বলেছেন উনি কিংবিজার, কিন্তু আমরা নিউজে দেখলাম উনি প্রতিটি ওয়ার্ডে, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে, হ্যাঁ প্রতিটি ওয়ার্ড, কারণ উনি 42টি বলেনি, কারণ আমরা 42টি বলছি এবং আমরা বলেছি ফুটপাত ও রাস্তা, উনি বলছেন ফুটপাত ও সড়ক। আমাদের দুটা শব্দ উনি চেঞ্জ করেছেন, আর কিছু না। তো যাক, আমাদের আমি মনে করি সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমরা আপনাদের মাধ্যমে যা জেনে আমরা আশ্বস্ত হয়েছি যে হয়তোবা শনিবার থেকে আমাদের এই কার্যক্রমের সফলতার কোনো কিছু আমরা দেখতে পাবো। তবে আমরা আশাবাদী পূর্বেকার সময় যেভাবে নাটক বা আইওয়াশ হয়েছে সেটা যেন ভবিষ্যতে আর না হয়। আর যদি সিলেট ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়, এখানে জেলা প্রশাসক মহোদয়কে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই। আরো কয়েকদিন আগে আপনাদের মাধ্যমে উনি বলেছেন যে সিলেট জেলাকে উনি বাংলাদেশের মধ্যে 1 নম্বর জেলায় পরিণত করবেন। উনি বলেছেন 64টি জেলার মধ্যে, উনার বক্তব্যটা আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে সাক্ষী হিসেবে চলে গেছে। 1 নম্বর জেলা করতে হলে প্রথমে মানুষের, নাগরিকদের প্রত্যেকটা অধিকারকে সুনিশ্চিত করতে হবে। তো গতকাল আমরা দেখেছি আমাদের অবস্থান কর্মসূচির পাশাপাশি উসমানী হাসপাতালে দুদকের অভিযান হয়েছে। আমরা আশাবাদী মানুষ যদি এমএজি উসমানী হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা পায়, সেটা হবে আমাদের জন্য খুবই ভালো। এবং জেলা প্রশাসক মহোদয় প্রত্যেকটা জায়গায় যদি নক করেন, ওনার মাধ্যমে প্রত্যেকটা নাগরিক একটি ভালো অবস্থান বা সুযোগ সুবিধা পায়, সেটা আমাদের জন্য আরো মানে ভালো থেকে অধিকতর ভালো বিষয় হবে। এবং উনি অলরেডি সিলেটে আসার পর এখন পর্যন্ত সবশেষ উনি যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত সিলেটের 50টি সমস্যা উনি চিহ্নিত করেছেন, যেগুলো একটু একটু করে সমাধান করবেন। আমরাও চাই সমস্যাগুলো সমাধান হোক। আজকে সিলেটের নবাগত পুলিশ কমিশনার যোগ দিয়েছেন, আজকে গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছেন। আপনারা যে আন্দোলনটা, সেটা আর এসএমপি ট্রাফিক বিভাগ বলেন বা মহানগর পুলিশ বলেন, এটা নিয়ে আসলে নতুন পুলিশ কমিশনারের সাথে আপনারা বসার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনাদের দাবি জানাবেন? আমরা তো একজন আমরা এসএমপির কমিশনার, জেলা প্রশাসক এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বরাবরের স্মারকলিপি দিয়েছি। 3 সেপ্টেম্বর আবার জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দিয়েছি। আমরা এখন নতুন যে এসএমপির কমিশনার আসতেছেন, তো আমরা আসলে এখানে কষ্ট হয় আর কি। ওই যে আমরা ফুল নিয়ে যাই না, হয়তো বা মানুষ থেকে একটা কাগজ নিয়ে গেছি, ফুলের কারণে হয়তো বা অনেকে আমার সাথে দেখা করেন না, কারণ আমরা ফুল নিয়ে যেতে পারি না। এটা আমাদের হয়তো বা সফলতা বা ব্যর্থতা দুটোটার একটা হতে পারে। আর ওই দিনও আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়ে দেখেছিলাম আমাদের হাতে কাগজ ছিল, কোনো ফুল ছিল না। আর এখন আমরা যদি আবার এসএমপির পুলিশ কমিশনারের কাছে যাই, ওই দিনও কাগজ নিয়ে যাই, উনিও যদি দেখেন ফুল নাই, দেখা না করেন, এই সংশয়। এরপরে অনেক গেরাকল আছে ভাই, এই যে ওনাদের সাথে দেখা করতে গেলেই আমি যতবার যাই, এসএমপির কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, দেখা করা যায় না, ওনাদের কোনো কর্মকর্তার সাথে দেখা করা যায় না। যাওয়ার পরে শোনা যায় উনি খুব ব্যস্ত, দেখা যায় চা খাচ্ছেন, কারোর সাথে কুশকল্পে ব্যস্ত, নতুবা মোবাইলে কথা বলতেছেন, কিন্তু বাইরে থেকে আমরা জানি উনি খুব ব্যস্ত। হঠাৎ দরজা খুলে ফাঁক দিয়ে দেখা যায় উনি এমনিতেই ইজি কাজে বিজি আছে। তো আমরা এই কারণে অনেক কর্মকর্তার কাছে যাই না, পত্র বিতরণ শাখায় জমা দিয়ে চলে আসি। এখন যদি মনে করি যে যাওয়া দরকার, হয়তো বা ওনার সাথে একবার গিয়ে কথা বলতে পারি। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু এটা একটি বড় সমস্যা সিলেটে, ফুটপাত এবং অবৈধ দখল। আপনারা আসলে আপনার জায়গা থেকে কি পরামর্শ থাকবে যাতে খুব সহজেই এইগুলো সমাধান করা যায়? কি পরামর্শ থাকবে করে পয়েন্ট ওয়াইজ পর্যন্ত বুঝতে করেন যে এই উদ্যোগ নিলে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি? প্রশাসনের সবার মাত্রায় উদ্যোগের কোনো অভাব নাই,
এরপরেও যেহেতু আপনি আমাকে প্রশ্ন করছেন উত্তর দিতে হয়, আমি আমি মনে করি নাটক আইওয়াসবিহীন কাজ যদি আমরা চাই তাহলে এটা হবে জরিমানা কেন্দ্রিক, কারণ জরিমানাকে সবাই কিন্তু খুব ভয় পায়। এখন যদি ম্যাজিস্ট্রেট মহোদয় বের হন, ওনার নেতৃত্বে একটা টিম থাকে, উনি যদি দোকানের শাটারের বাইরে দেখেন কোনো পণ্য রেখে কেউ ব্যবসা করছে, সিলেটে 10টা দোকানে উনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা করেন। ফুটপাতে মোটরসাইকেল রাখা, ওই মোটরসাইকেলের মালিককে খুঁজে আনেন, ওই মোটরসাইকেলের মালিকের নামে একটা মামলা করেন। ফুটপাতে এবং রাস্তায় যারা ভাসমান ব্যবসায়ী আছে তাদেরকে একটা জরিমানা করেন। এই গাড়ি নিয়ে আসার বা ওটার মাপার ওজনের মেশিনটা নিয়ে এসে সেখানে রাতে লেনদেনের আরেকটা সিটি কর্পোরেশনের কতিপয় দুষ্কৃতিকারীদেরকে সুযোগ করে দেওয়ার কোনো মানে হয় না। এরপরে যেটা হতে হবে, অবৈধ স্ট্যান্ড, সিলেট নগরী এখন অবৈধ স্ট্যান্ডের নগরী হচ্ছে। এমন কোনো নির্দিষ্ট স্ট্যান্ড 2-1টা ছাড়া বাকি সবগুলোই অবৈধ। এই অবৈধ স্ট্যান্ডের ব্যাপারেও জরিমানার ব্যবস্থা থাকতে হবে, নতুবা সরকার কর্তৃক নির্ধারিত 10টি গাড়ি থাকবে, 5টি গাড়ি থাকবে, 15। আগে আমরা দেখেছি এইটা 20খানা রিক্সা তামিবে, এখন এগুলা নাই, কারণ কেউ এগুলা মানে না। আর এখন তো কতিপয় রাজনৈতিক পরিচয়ে সবাই পার পেয়ে যায়। এই রাজনৈতিক পরিচয় দেওয়ার বিধিবিধানটা যদি ন্যায়পরায়ণ রাজনৈতিক ব্যক্তিরা বুঝতেন তাহলে মনে করি সেটা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুবই সহজ হতো। কারণ রাজনৈতিক পরিচয়েই অনেক অন্যায় ঘটে, যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই। তাই আপনার মাধ্যমে আমার সকলের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা ভালো মানুষ হই, সৎ মানুষ হই, সৎ উপার্জন করি, বাংলাদেশের জন্য প্রকৃত একজন দেশপ্রেমিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি। আমার সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহসানুল হক তাহেরের সাথে। তিনি বলছিলেন যে আসলে সিলেটে যে সমস্যা, অনেকগুলো সমস্যা, এর মধ্যে একটি হচ্ছে ফুটপাত এবং অবৈধ দখল। এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সিলেটবাসী কিভাবে স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে পারে, এই জন্য 28 বছর থেকে আন্দোলন করে যাচ্ছে সিলেট কল্যাণ সংস্থার ব্যানারে, যেখানে ইতিমধ্যেই এখন সাধারণ মানুষরা, সাধারণ নাগরিকরাও যুক্ত হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সিলেট ভিউয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।